নমস্কার, আমি অসীম অধিকারী। এর আগে আমি এএলএমটি অর্থাৎ মাস্টার ট্রেনার হিসাবে 6খানা ট্রেনিং সেশনে গেছি। গিয়ে তার মধ্যে প্রথমবার প্রিসাইডিং হয়েছেন এরকম সেশন 3টে ক্লাস পেয়েছি। সবার মধ্যে একটাই প্রশ্ন জাগছে, আমি প্রথমবার কি করে করব? সব প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওর মধ্যে। পুরো ভিডিওটা দেখুন, ভালো লাগলে অন্যের মাঝে শেয়ার করুন। আমি সবসময় বলি আমার চ্যানেল সাবস্ক্রাইব করার দরকার নেই, কারণ আমার চ্যানেল আমি মনিটাইজ করি না। কিন্তু উপকারে আসুক, প্রথম প্রিসাইডিং হিসাবে অন্য কোনো স্যার বা ম্যাডাম ডিউটি করছেন, তার সুবিধার কাজে লাগুন, সেই উদ্দেশ্যে বলবো। ভিডিওটা ভালো লাগলে সবার মধ্যে শেয়ার করুন। পুরো প্রক্রিয়াটা, ভিডিওটা একটু বড় হলেও একবার পুরোটা দেখে নিলে পুরো আপনার নখদর্পণে চলে আসবে যে ভোট প্রক্রিয়া কি করে করবেন। প্রথমে বলি, 3টে পার্টে আমি ইলেকশনটাকে যদি ভাবি যে ভাঙা হয়েছে, তার মধ্যে একটা পার্ট হলো ইভিএম সেকশন, একটা হলো ভোট প্রক্রিয়ার সঙ্গে সংযুক্ত ফর্ম, অ্যানেক্সার, কাগজপত্রের বিষয়, আর 3 নম্বর পার্ট হলো ইসিআই নেট অ্যাপ। এই 3টে পার্টের মধ্যে ইভিএম সম্বন্ধে প্রিসাইডিং হিসাবে আপনি প্রথম হয়েছেন, আপনার ধারণা নাও থাকতে পারে, কিন্তু দেখবেন অন্য যে 3জন আপনার টিমে রয়েছে তাদের কম বেশি ধারণা আছে। ফলে ইভিএম এর পুরো বিষয়টা কিন্তু উঠে আসবে আপনাদের মিলিত কাজের মধ্যে দিয়ে। এবার যদি কাগজপত্র বা ভোট প্রক্রিয়াটা ভাবি, প্রথম পোলিং অফিসার, সেকেন্ড পোলিং অফিসার, থার্ড পোলিং অফিসার, এনরা ডিউটি করেছেন নিজেদের মতো। অর্থাৎ আমাদের এই কাজ, আমরা এই কাজগুলো সম্বন্ধে আমি ভালো জানবো, আমি ভোট কর্মী হিসেবে যাব, আমার কাছে এইটুকুই আমার কাছে অনেক। ওনরা এই ফর্ম, ফরম্যাট, এই পুরো প্রক্রিয়াটা অতটা জানলেও হয়তো ওনরা কেউ ছাড়া অধিকাংশই এই বিষয়ে মাথা ঘামায় না। আর একটা কোশ্চেন হচ্ছে ইসিআই নেট অ্যাপ। ইসিআই নেট অ্যাপ যেহেতু প্রিসাইডিং অফিসারকে করতে হবে, তাই এই বিষয়ে ফার্স্ট পোলিং অফিসার, সেকেন্ড পোলিং অফিসার, থার্ড পোলিং অফিসার হিসেবে যারা আছেন ওনাদের কোনো রকম মাথা ব্যথার কিছু নেই। তাহলে প্রথম, দ্বিতীয়, তৃতীয় এই 3টে পার্টের মধ্যে আমি দ্বিতীয় পার্টটাকে বেছে নিই, সেটা হলো ভোট প্রক্রিয়া আর ফর্ম, অ্যানেক্সার বা রিপোর্ট রিটার্ন প্রক্রিয়াটা। সেটার উপর জোর দিয়েই আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি বা আলোচনা করতে চলেছি এই বিষয়টা। এবার ভোট প্রক্রিয়ার একটা অংশ হচ্ছে আপনার ট্রেনিং প্রক্রিয়া। আপনি ট্রেনিং এ গেছেন, ট্রেনিং নিয়েছেন। 2 নম্বর একটা হচ্ছে আপনি ডিসিতে গেছেন, মালপত্র রিসিভ করেছেন, সেই দিনই আর একটা প্রক্রিয়ার মধ্যে পড়ছেন, বুথে আপনি পৌঁছেছেন, আপনার ভোটের দিন উপলক্ষে সেই দিনকের প্রিপারেশন, আর অ্যাকচুয়াল পোল ডেতে পুরো ভোটটা চলাকালীন আপনার ভূমিকা। অবশিষ্ট পাঠ, ভোট শেষে সবকিছু নিয়ে আরসিতে এসেছেন, আপনার ভোটের প্রক্রিয়ায় তৈরি করা সব ফর্ম, ফরম্যাট, রিপোর্ট, ভোটযুক্ত ইভিএম আরসিতে জমা করেছে। এই তো হলো বিষয়। এইবার ধাপে ধাপে আমি এইটাকে ব্যাখ্যা করছি। স্যার ও ম্যাডামরা বোরিং হবেন না, ভিডিওটা পুরো দেখুন। আশা করি আপনি একজন পারদর্শী প্রিসাইডিং হয়ে উঠবেনই উঠবেন। আমি অসীম অধিকারী আপনাদের সামনে এই কথাটা আমি রাখতে পারি 101% হিসাবে। প্রথম, অ্যাসেম্বলি ইলেকশন 2026। P-1 ডেতে আপনি কি করছেন? P-1 ডেতে আপনি কি করবেন? ডিসিতে গেছেন, সেখান থেকে রিসিভ করেছেন মেটেরিয়াল। তার আগেই আপনি ইসিআই নেট অ্যাপ ইনস্টল করে নিয়েছেন এবং রেজিস্ট্রেশন প্রক্রিয়া আপনার মোবাইল নম্বর দিয়ে ওটিপির দ্বারা সংযুক্ত হয়ে গেছে। বুথে গেছেন P-1 ডেতে। এসএমএস পদ্ধতি এখন আপনাদের জন্য লাগছে না,
ইসিআই নেট অ্যাপে আপনি সেভ অ্যারাইভাল রিপোর্ট সেন্ড করে দিয়েছেন। এইবার আপনার প্রক্রিয়া কি কি থাকবে? আপনি কিছু দেওয়ালে লাগানোর জন্য কিছু লিফলেট, ব্যানার এইগুলো পেয়েছেন। তার মধ্যে আমি একবার বলি, তাহলে আপনাদের সুবিধা হবে। প্রিসাইডিং অফিসারের একটি ডিসপ্লে, ফার্স্ট পোলিং অফিসারের একটা ডিসপ্লে, সেকেন্ড পোলিং অফিসারের একটা ডিসপ্লে, থার্ড পোলিং অফিসারের একটা ডিসপ্লে, একটা এন্ট্রি এক্সিট হওয়া একটা ডিসপ্লে পাবেন, মেল ফিমেলের পাবেন, পোলিং এজেন্টের বসার জন্য পোলিং এজেন্ট লেখা একটা পাবেন, ইউ আর আন্ডার ওয়েবকাস্টিং বা সিসিটিভি এরকম একটা পাবেন, একটা স্পেসিফাইং এরিয়ার একটা নোটিশ পাবেন। পোলিং এরিয়ার নোটিশ পাচ্ছেন, 7A পাবেন, বাংলাতেও পাবেন, ইংরেজিতেও পাবেন, অর্থাৎ কন্টেস্টিং ক্যান্ডিডেটের যে তালিকা, এবং ভোটারদের জানানোর জন্য কিছু নোটিশ পাচ্ছেন। আর একটা জিনিস দেখবেন, আগের দিন হয়তো এজেন্টরা আপনাদের সঙ্গে আগে থেকেই আপনারা তাদের সঙ্গে যোগাযোগ করেছেন, তারা একবার আপনার বুথে এসে দেখা করেছেন। আপনি এরকম কিছু ভ্যাবের, কিছু মোবাইল প্রহিবিটেড, কিছু আন্ডার সিসিটিভি ক্যামেরা, প্রিসাইডিং অফিসার, এইরকম যাবতীয় আপনারা কিন্তু লিফলেট পাচ্ছেন। সেগুলো আপনি না হলেও আপনার টিমের ফার্স্ট পোলিং অফিসার, সেকেন্ড পোলিং অফিসার, থার্ড পোলিং অফিসার এনাদের দ্বারা ওয়ালে আপনি লাগিয়ে নিচ্ছেন। বুথের বাইরেও কিছু লাগাতে হবে। আগের দিন আপনার আর কি কি কাজ থাকছে? আগের দিন আপনার কাজ থাকছে প্রথম পোলিং অফিসারকে বলা, দ্বিতীয় পোলিং অফিসারকে বলা, তৃতীয় পোলিং অফিসারকে বলা আপনাদের প্রয়োজনীয় যে ডকুমেন্টগুলো নিয়ে আপনাকে বসতে হচ্ছে ভোটের দিন, সেইগুলো আপনি আপনার তত্ত্বাবধানে আলাদা করে আগে সরিয়ে নিন। অর্থাৎ ওনার মধ্যে তখন দায়িত্বটা চলে আসবে, উনি পরের দিন ভোটের দিন কি কি নিয়ে বসবেন, তাই নিজের মতো করে সেগুলোকে উনি তখনই দেখবেন সংগ্রহ করে নিয়েছেন। আগের দিন করণীয় কাজের মধ্যে আপনি পাবেন এরকম একটা পারফোরেটেড বুকলেট, যেখানে সব রিপোর্ট রিটার্ন ফর্ম এবং অ্যানেক্সার রয়েছে। আপনি পাবেন একটা স্পেশাল বুকলেট, জেলা ভিত্তিক আপনার বিভিন্ন আইটেমের উপর হতে পারে। হুগলি জেলায় 12টা, অন্য কোনো জেলায় 6টা আইটেম রয়েছে, অন্য কোনো জেলায় 8টা আইটেম রয়েছে। আর এরকমই বুক আকারে পাবেন ভোটার স্লিপ। অবশ্য এরকম বই আকারে না পেয়েও আপনি হয়তো সরস্বতী পুজোর যেমন চাঁদার বিল হয় ওরকম কাটমার্ক যুক্ত হিসাবেও পেতে পারেন। এইবার এই তিনটে আমি দেখালাম কেন? আপনার কাজ হলো আপনি এটা থার্ড পোলিং অফিসারকে দিয়ে দিন, দিয়ে বলুন এর যত পাতা আছে সব পাতার উপরে ডিস্ট্রিবিউশন যে মার্ক, সেই স্টাম্পটা সব পাতায় মারতে। আপনি যত রিপোর্ট রিটার্নের পাতা পেয়েছেন, লাগুক আর না লাগুক, সবগুলোতে সেই ডিস্ট্রিবিউশন মার্ক লাগাতে। 17A যে রেজিস্টার, সেখানে আপনি সেকেন্ড পোলিং অফিসারকে বলুন সেগুলো সবগুলোতে সেই সিল লাগাতে। আর ভোটার স্লিপের যে বই হিসাবে পান বা আপনি ওই সরস্বতী পূজার বিল আকারে পান, তার প্রতি কটাতে ওই ডিস্ট্রিবিউশন মার্ক লাগাতে বলুন। এবং সেকেন্ড পোলিং অফিসারকে বলুন আপনি এগুলোতে প্রতি কটায় সিরিয়াল নাম্বার 1, 2, 3, 4, 5, 6 করে করে যত ভোটার আছে আপনার বুথে তা 70% হিসাব করে সিরিয়াল নাম্বার ফেলে রাখতে। এবং দ্বিতীয় পোলিং অফিসারকে বলুন ইনিশিয়াল সইয়ের যে জায়গা সেটাই যেন প্রত্যেক কটায় সই করে রাখে।
ফার্স্ট পোলিং অফিসারকে বলুন যে ট্যালি শিটটা পেয়েছে সেটা যেন আগের দিনই নিজের কাছে রেখে দেয়, অর্থাৎ ভোটের দিন সকালবেলা তাকে আর খোঁজাখুঁজি করে যেন সময়টা নষ্ট না করতে হয়। সেকেন্ড পোলিং অফিসারকে বলুন এই ভোটার স্লিপগুলো আগের দিন যেন অবশ্যই রেডি করে রাখে, অর্থাৎ এক একটাতে ডিস্ট্রিবিউশন মার্ক এবং রানিং সিরিয়াল নম্বর ও নিচের দিকে তার ইনিশিয়াল সিগনেচার যেন 70% ভোটার হিসাবে তিনি করে রাখেন। এই পারফোরেটেড বুকলেট থেকে আপনি কিন্তু ভোট শেষ না হওয়ার আগে পর্যন্ত কোনো পাতা ছিঁড়তে যাবেন না, তাহলে কিন্তু আর সময় যখন আসবে এইটা কোথায় রেখেছি ওইভাবে কিন্তু আপনার সময় চলে যাবে আর মাথায় চাপ চলে আসবে। তাই এই পারফোরেটেড বুকলেট থেকে কোনো কিছু ছিঁড়তে যাবেন না ভোট চলাকালীন অবস্থায়। স্পেশাল বুকলেট বা স্টিচ বুকলেটে যা থাকবে এখান থেকে আপনি আর কোনো কিছু ছিঁড়ছেন না, এটা আপনি সবার আগে তৈরি করার চেষ্টা করবেন। আর বলি 17A বা 7 ক এরকম বাংলাতেও পাবেন এবং ইংরেজিতেও পাবেন। ফার্স্ট পোলিং অফিসারকে আপনি বলুন আপনি মার্ক কপি আপনার কাছে আপনি নিয়ে নিন এবং দেখে নিন মার্ক কপির সঙ্গে যে কোনো এসডি লিস্ট আছে কিনা, কোনো সাপ্লিমেন্টারি লিস্ট আছে কিনা, এটাকে ওনাকে দৃঢ়ভাবে বলুন যে আপনি কিন্তু এই বিষয়টার উপর দৃঢ়ভাবে নিজের বিশ্বাস রেখে এটাকে আজই আপনি একবার ভালো করে দেখে নিন, যাতে আগামীকাল কোনো রকম অসুবিধার সম্মুখীন না হতে হয়। সেগুলি এখানে বলা আছে, আপনার স্ক্রিনশট নিয়ে নিন, তাহলে আগের দিন আপনার করণীয় কাজগুলোর মধ্যে এগুলো রয়েছে। থার্ড পোলিং অফিসারকে আরেকটা জিনিস বলুন, উনি যখন ভোটার স্লিপ কালেক্ট করবে তার যে পিন হোল্ডারটা সেই পিন হোল্ডারটা ওনার কাছে রাখতে, আর ওনাকে বলুন যে আপনি অ্যাডিসিভ টেপ পাচ্ছেন সেই টেপটা ওনার কাছে রাখতে। অ্যাডিসিভ টেপ আপনার কেন লাগবে? অ্যাডিসিভ টেপটা লাগবে হচ্ছে ভোটিং কম্পার্টমেন্ট থেকে কন্ট্রোল ইউনিটের যে তারটা ওই মেঝে দিয়ে দুটো টেবিলের মধ্যে মাঝখানে পড়ে থাকছে, সেটা যেন মেঝেতে এই টেপ দিয়ে খুব দৃঢ়ভাবে লাগিয়ে দেয়, তাহলে ভোটারের যাতায়াতের সময় আর পায়ে লেগে কোনো ইউনিট পড়ে যাওয়ার বা তার ছিঁড়ে যাওয়ার বা সংযোগ বিচ্ছিন্ন হওয়ার কোনো আর অবকাশ থাকবে না। এবার চলুন পরবর্তী পর্যায়ে। মক পোল। যখন আপনার মক পোল হবে তখন আপনাকে কি কি হাতের সামনে আগের দিনই আপনি নিয়ে রেখেছেন, পরের দিন সকালবেলা সেগুলোকে বার করে নিলেন, সেই আইটেমগুলো একবার আলোচনা করি। 17A লিস্ট অফ কন্টেস্টিং ক্যান্ডিডেট বাংলাতেও পাচ্ছেন ইংরেজিতেও পাচ্ছেন, এই দুটোকে আপনার কাছে আপনি নিয়ে নিলেন। ফটোকপি অফ সিগনেচার অফ কন্টেস্টিং ক্যান্ডিডেট অবলিক ইলেকশন এজেন্ট, আপনি একটা অ্যানেক্সার 20 পাবেন, সেখানে দেখবেন ক্যান্ডিডেটের সই বাংলা ও ইংরেজিতে রয়েছে আর ইলেকশন এজেন্টদের সই বাংলা ইংরেজিতে একই পাতায় করা আছে। এই সইগুলো কেন লাগবে? যখন আপনার পোলিং এজেন্ট আপনার বুথের জন্য আসবে, ওখানে যে সইগুলো রয়েছে ইলেকশন এজেন্ট বা ক্যান্ডিডেটের, সেই সইয়ের সঙ্গে এই সই মিলিয়ে দেখার জন্য। এবার পোলিং এজেন্ট বা রিলিভিং এজেন্ট আসবেন, আসলে পরে আপনাকে একটা প্রিপারেশন নিতে হবে। উনি নিয়ে আসবেন ফর্ম 10, আপনি তার জন্য প্রিপেয়ার করবেন অ্যানেক্সার 11, অ্যানেক্সার 12, অ্যানেক্সার 13। একটা চিত্রের মাধ্যমে দেখি, তাহলে এটা আপনি আর ভুলবেন না। পোলিং এজেন্টরা বুথে আসছে, ধরে নিলাম খেলা করতে, লড়াই হবে একটা হাড্ডাহাড্ডি, একজন 10 নম্বর জার্সি পরেই এসছেন, অর্থাৎ পোলিং এজেন্ট 10 নম্বর ফর্ম নিয়ে এসছেন। যখনই ফর্ম 10 নিয়ে এসেছে তখনই আপনাকে রেডি করতে হবে অ্যানেক্সার 11, অ্যানেক্সার 12, অ্যানেক্সার 13।
অ্যানেক্সার 11 কি? পোলিং এজেন্ট বা রিলিভিং এজেন্টদের মুভমেন্ট সিট, কখন তারা বুথের ভিতর এলেন বা কখন বেরোলেন, তার যে মানে নথি বা তথ্য লিখতে হবে, সেটাই হচ্ছে অ্যানেক্সার 11। বিকেল 3টের পরে কিন্তু আর এজেন্ট চেঞ্জ হবে না, পোলিং এজেন্ট আর বাইরেও বেরোতে পারবে না বা বাইরে থেকে কেউ আসতে পারবে না। অ্যানেক্সার 12 কি? স্পেসিমেন অফ এন্ট্রি পাস, পোলিং এজেন্টরা যেটা নিয়ে যাতায়াত করছেন বা তার কাছে থাকছেন, সেটাই হচ্ছে অ্যানেক্সার 12। ওখানে পোলিং এজেন্টের নাম উপরে লেখা থাকছে আর নিচে দুজন রিলিভার এজেন্টের নাম লেখা থাকছে। অ্যানেক্সার 13 কি? এই যে ওনাদের আপনি অ্যানেক্সার 12 দিয়েছেন, কাকে কাকে দিলেন, কোন পার্টির ক্যান্ডিডেটের জন্য দিলেন, তার জন্য যে তথ্য লিখে রাখতে হবে, সেটা হলো অ্যানেক্সার 13। রিপিট, ফর্ম 10 নিয়ে এসছেন, আপনাকে প্রিপেয়ার করতে হচ্ছে অ্যানেক্সার 11, 12, 13, অর্থাৎ এটাকে আপনাকে হাতের কাছে রাখতে হচ্ছে। কি করতে হবে? হাতের কাছে রাখতে হবে। প্রিসাইডিং অফিসারের রিপোর্টের আপনার 5টা পার্ট আছে, তার মধ্যে 1 নম্বর পার্ট, 2 নম্বর পার্ট আর 4 নম্বর পার্ট। 1, 2 আর 4 আপনার হাতের কাছে রাখতে হবে। হাতের কাছে রাখতে হবে বলতে, আপনার যে বুকলেট আছে সেখান থেকে কিন্তু ছেঁড়ার দরকার নেই। ওই বুকলেট থেকে ছিঁড়বেন একমাত্র দিনের শেষেই, তার আগে বুকলেট থেকে ছিঁড়বেন না, ছিঁড়বেন না, ছিঁড়বেন না। ছিঁড়লেই কিন্তু আপনার সব গুলিয়ে যাবে, কোনটা কোথায় রেখেছেন আর খুঁজে পাবেন না। তাই বুকলেট কখনো ছিঁড়বেন না দিনের শেষ না হলে। পারফোরেটেড বুকলেট থেকে আপনাকে ছিঁড়ে খামে ভরতে হবে, স্পেশাল বুকলেট থেকে বা স্টিচ বুকলেট থেকে কোনো কিছু ছেঁড়া যাবে না। ওটা আপনি ডিসি থেকে যেভাবে পেয়েছেন সেটাই আপনাকে জমা করতে হবে। এই যে স্পেশাল বুকলেট বা স্টিচ বুকলেট, এটা আপনি ছিঁড়বেন না, এটা আপনি যেভাবে পেয়েছেন সেইভাবেই জমা করবেন। আর যে আপনি পারফোরেটেড বুকলেট পেয়েছেন সেইখান থেকে রিপোর্ট রিটার্নের জন্য আপনি সব এখানে লিখে যাবেন, কিন্তু দিনের শেষে যতক্ষণ না খামে ঢোকাচ্ছেন তার আগে ছিঁড়বেন না। প্রিসাইডিং অফিসারের রিপোর্ট আপনার লাগতে পারে বা লাগবে 1, 2, 4। প্রিসাইডিং অফিসারের 5টা পার্ট অর্থাৎ রিপোর্টের 5টা পার্ট একবার দেখে নিই। 1 নম্বর হচ্ছে মক পোল সার্টিফিকেট, যেটাকে বলছি প্রিসাইডিং অফিসারের রিপোর্টের পার্ট 1। এখানে কিন্তু সমস্ত পোলিং অফিসারদেরও সই করতে হচ্ছে। 2 নম্বর পার্ট হচ্ছে পাওয়ার প্যাক রিপ্লেসমেন্ট ইন সিইউ, অর্থাৎ কন্ট্রোল ইউনিটের যদি ব্যাটারি কখনো চেঞ্জ হয় তার জন্য এই পার্টটি ফিল আপ করতে হয়। এটা অবশ্যই সেক্টর অফিসারকে দিয়ে সই করাতে হয়, কারণ উনিই আপনাকে ব্যাটারিটা সাপ্লাই করছেন। আর পার্ট 3 হলো প্রেসিং অফ ক্লোজ বটম আফটার কমপ্লিশন অফ পোল। পোল শেষে আপনি কন্ট্রোল ইউনিটের ক্লোজ বটম চেপেছেন, তার যে রিপোর্ট সেটাই হলো পার্ট 3। পার্ট 4 আর পার্ট 5 নিয়ে অত ভাববেন না, এইটা যদি প্রয়োজন হয় এই পার্ট 4 আর 5 কিন্তু আপনার কাছে থাকছে না, এটা আপনাকে সেক্টর অফিসারকে দিয়ে দিতে হচ্ছে। পার্ট 4 কি? মক পোলের সময় যদি আপনার ইভিএম চেঞ্জ হয় তাহলে পার্ট 4, আর পোল চলাকালীন যদি আপনার কোনো ইউনিট বা পুরো সেট চেঞ্জ হয় তাহলে পার্ট 5। এই দুটো কিন্তু আপনাকে অবশ্যই সেক্টর অফিসারকে দিয়ে দিতে হচ্ছে, সেক্টর অফিসার এই দুটো নিয়ে যাবেন। এখানে প্রত্যেক কটাতেই পোলিং এজেন্টদের সই করার জায়গা থাকছে। প্রিসাইডিং অফিসারের ডিক্লারেশনের পার্ট 1 এই মুহূর্তে লাগবে। প্রিসাইডিং অফিসারের ডিক্লারেশনের 4টে পার্ট আছে। 4টে পার্ট, ছোট্ট একটা গল্প বলি, আপনার সারা জীবন মনে থাকে যাবে। একটা রবীন্দ্র জন্মজয়ন্তী অনুষ্ঠান হচ্ছে মনে করুন, আমি মনে করুন অনুষ্ঠানটাকে পরিচালনা করছি। অনুষ্ঠানের মধ্যে 4টে মেন পর্যায় থাকে, যে রবীন্দ্রনাথের জন্মজয়ন্তী অনুষ্ঠানে আমি বক্তা এসে প্রথমে বললাম আজকের অনুষ্ঠান শুরু হলো, একটা ডিক্লারেশন করলাম। অনুষ্ঠান চলাকালীন একজন নৃত্যশিল্পী নাচ করছিলেন, তিনি তার নাচ শেষ হয়ে তিনি নেমে গেলেন, আর একজন নৃত্যশিল্পী এলেন। অর্থাৎ তখন আমি আবার স্টেজে এসে বলছি বা ডিক্লেয়ার করছি যে ইনার পরিবর্তে ইনি এসে এবার নাচ করবেন। অনুষ্ঠান শেষ হয়ে গেছে,
আমি আবার মঞ্চে এসে ডিক্লেয়ার করলাম আজকের মতো অনুষ্ঠান এখানে শেষ হলো। আর পুরো অনুষ্ঠান যখন শেষ হয়ে গেছে তখন ডেকোরেটরসরা কি করেন, তাদের যত মালপত্র এখানে ব্যবহার করেছিলেন সেগুলো বাস্কবন্দি করে তারা নিয়ে যান। অর্থাৎ অনুষ্ঠানটি 4টে ধাপ, 4টে ডিক্লারেশনের সঙ্গে তুলনা করুন। অনুষ্ঠান শুরুর সময় আমি ডিক্লারেশন করলাম আজকে রবীন্দ্র জন্মজয়ন্তী শুরু হলো। ভোট শুরুর সময় মক পোলের পরে আপনি ডিক্লারেশন করলেন আপনার ভোট শুরু হবে। নৃত্যশিল্পী চেঞ্জ হলো, আপনি তখন মঞ্চে এসে ডিক্লারেশন করলেন যে এবার এর পরিবর্তে এ আসছে। ঠিক একইভাবে ভোটের দিন আপনার ইভিএম যদি চেঞ্জ হয় তাহলে ডিক্লারেশনের পার্ট 2। পুরো অনুষ্ঠান শেষ হলো, আমি আবার মঞ্চে এসে বললাম আজকের অনুষ্ঠান এখানে শেষ হলো। অর্থাৎ আপনার ভোট প্রক্রিয়া শেষ হয়েছে, আপনার ডিক্লারেশন লাগছে পার্ট 3। সব অনুষ্ঠান শেষ হয়ে গেছে, বাস্কবন্দি করে ডেকোরেটরস মাল নিয়ে চলে যাচ্ছে, আপনিও সব প্রক্রিয়া শেষ হয়ে গেছে, ইভিএম এর ইউনিটগুলো বাস্কবন্দি করেছেন এবং আরসির জন্য যাবেন, তখন ডিক্লারেশন পার্ট 4। আশা করি এটা মনে থাকলে সারা জীবন আপনি মনে রাখতে পারবেন। ব্ল্যাক এনভেলপ, আপনি পাচ্ছেন ব্ল্যাক এনভেলপ মক পোলের জন্য। এটা আপনাকে হাতের সামনে রেখে দিতে হচ্ছে। পিঙ্ক পেপার সিল পাবেন, পিঙ্ক পেপার সিল পাচ্ছেন, ব্ল্যাক এনভেলপ পাচ্ছেন। মক পোলের যে ভিভিপ্যাট স্লিপগুলো সেগুলো সব বার করবেন আপনি বা আপনার টিম বার করলেন, তার পিছনে মক পোল স্লিপ স্টাম্প লাগাবেন, সেগুলো সব এই খামের ভিতর ভরা হলো। ভরার পরে আপনি কি করছেন, এটাকে গাম দিয়ে প্রথমে আটকে দিলেন, তারপরে একটা পিঙ্ক পেপার সিল দিলেন, এদিকে এদিকে একটা পিঙ্ক পেপার সিল দিলেন। যত সিল আর ট্যাগ আছে পোলিং এজেন্টদের আগে সই করাবেন। তারপরে কি করবেন, গাম দিয়ে এখানে 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 আর এখানে এখানে গাম দিয়ে আপনি সিল করে দিলেন, মানে গালা দিয়ে সিল করে দিলেন। মেটাল সিল ও প্রিসাইডিং অফিসারের যে সিলটা, মেটাল সিলটা, সেটা হাতের সামনে রাখলেন, গাম রাখলেন, গালা রাখলেন, মোমবাতি রাখলেন, লাইটার রাখলেন, আর ওই যে সেলো টেপ বা ট্রান্সপারেন্ট অ্যাডিসিভ টেপটা সেটাও সঙ্গে রাখলেন যদি কখনো প্রয়োজন হয়। এটা হলো মক পোল চলাকালীন। পোলিং পার্টি অবশ্যই প্রিসাইডিং অফিসার হিসেবে আপনি এমন এক জায়গায় বসছেন যাতে পুরো বিষয়টাকে আপনি দেখতে পাচ্ছেন। ফার্স্ট পোলিং অফিসার, সেকেন্ড পোলিং অফিসার, থার্ড পোলিং অফিসার সুবিধা মতো বসলেন। শুধুমাত্র থার্ড পোলিং অফিসার যেখানে ভোটিং কম্পার্টমেন্ট তার নিয়ারবর্তী জায়গায় বসবেন। তাহলে কি হবে, তিনি যখন কন্ট্রোল ইউনিট চাপবেন সহজে ওই তারটা যেন শর্টেজের মধ্যে থাকে। আমি বহুবার সেক্টর অফিসার হিসাবে কাজ করেছি। কোনো এক সময় একটি বুথে যখন গেছি তখন কোনো এক পোলিং অফিসার বললেন, জানেন তো আজকে আমাদের ধরুন এই দুপুরে লাঞ্চ বা খাওয়া দাওয়া যে খরচাটা প্রিসাইডিং অফিসারকে বলেছিলাম যে ওই কন্টিজেন্সি থেকে এটাকে বিয়ার করে দিন না, তা উনি সরাসরি না বললেন। সেটা আমার খুব মনে আছে। এইটা সব প্রিসাইডিং অফিসার করে না। যারা প্রথম এবার প্রিসাইডিং হচ্ছেন আমি আপনাদের কাছে অনুরোধ করব, অবশ্যই দেখুন কন্টিজেন্সি কটার পয়সা, আপনি ওটুকু আর বাড়ি ফিরিয়ে এনে কি করবেন, ওই পয়সাটা অবশ্যই সবার মধ্যেই খাওয়া দাওয়া বা অন্য যাবতীয় খরচার মধ্যে করে ফেলবেন, এটা অনুরোধ। ফার্স্ট পোলিং অফিসার ওনার দায়িত্ব নিয়ে উনি যা যা প্রয়োজন উনি আগের দিন গুছিয়ে নিয়েছেন এবং পরের দিন প্রিপেয়ার্ড হয়েছেন ওনার নির্দিষ্ট জায়গায় বসার জন্য। একইভাবে সেকেন্ড পোলিং অফিসার, একইভাবে থার্ড পোলিং অফিসারও রেডি হয়ে গেছেন। প্রিসাইডিং অফিসার হিসেবে আপনি কখনো এই টিমের সাথে কখনো দ্বন্দ্ব করবেন না, কারণ এটাই আপনার ওই দুদিনের পরিবার। এনাদেরকে নিয়ে আপনার পুরো প্রক্রিয়াটাকে তুলে আনতে হবে। তাই নিজের মাথায় স্থির রাখবেন, আর সব সময় আপনি যেমন বারবার ওআরএস জল খাবেন, ওনাদেরকেও বলবেন আপনারা একটু ওআরএস জল খেয়েছেন তো, খেয়ে নিন। অর্থাৎ মুখে মিষ্টি হাসি রেখে এই দুটো দিন ভোট প্রক্রিয়া চালাবেন। কোন সময় কি কি ফর্ম প্রয়োজন, সুবিধার জন্য আমি এটাকে তৈরি করেছি, আপনারা এটাকে স্ক্রিনশট নিয়ে নিন। এটা যদি থাকে আপনি বেঁচে গেলেন। আগে স্ক্রিনশট নিন, তারপর আমি বলছি।
আশা করি স্ক্রিনশট নিয়েছেন। এখানে টেস্ট ভোট, অন্ধ ও দুর্বল ভোটদান, চ্যালেঞ্জ ভোট, টেন্ডার ভোট, এএসডি ভোট, প্রক্সি ভোট, ভোটিং পদ্ধতি লঙ্ঘন করেছে, ভোট না দেওয়ার জন্য সিদ্ধান্ত নিচ্ছেন, বয়স কম সেই সংক্রান্ত বিষয়, আর ইডিসি। লালগুলো হচ্ছে কোন কোন ভোট প্রক্রিয়ার সম্মুখীন হতে পারি। এক্ষেত্রে এই কালো লেখাগুলো হলো কোন ধরনের ফর্ম বা অ্যানেক্সার আমাকে ফিল আপ করতে হচ্ছে, এরপরে আমাকে কোন রিপোর্টটা আমাকে ফিল আপ করতে হচ্ছে, আর এটা কোন প্যাকেটে যাচ্ছে। একটু বোঝার জন্য দুই একটা আমি বলে দিই। টেস্ট ভোট লাগছে অ্যানেক্সার 17 এ, রিপোর্ট যাচ্ছে 17C তে PS05 এ, প্যাকেট হচ্ছে 4th প্যাকেট। ব্লাইন্ড ও ইনফার্ম ভোটের ক্ষেত্রে ফর্ম লাগছে 14A, অ্যানেক্সার লাগছে 18, PS05 ইউজ হচ্ছে ব্রেলের জন্য, রিপোর্ট যাচ্ছে PS05 PS আর প্রিসাইডিং অফিসারের ডায়েরিতে, প্যাকেট হচ্ছে 2nd প্যাকেট। এই প্যাকেট নিয়ে আপনাকে খুব একটা ভাবতে হবে না, কোন প্যাকেট কোথায় যাবে, কোন প্যাকেট সিল হবে, কোন প্যাকেট আনসিল হবে, এই ভাবনাটা মাথা থেকে সরিয়ে দিন। বড় প্যাকেট আপনি 6টা পাচ্ছেন, ওই বড় প্যাকেটের উপরে লেখা থাকছে ওই বড় প্যাকেটের ভিতরে কোন কোন ছোট প্যাকেটগুলো ঢুকবে। 3টে বড় সাদা প্যাকেট, একটা হলুদ বড় প্যাকেট, একটা ব্রাউন বড় প্যাকেট, একটা নীল বড় প্যাকেট, সবগুলোর উপরে লেখা রয়েছে যে প্রথম প্যাকেটে 3টে আইটেম যাবে, দ্বিতীয় প্যাকেটে 4টে আইটেম যাবে, তৃতীয় প্যাকেটে 5টা আইটেম যাবে, চতুর্থ প্যাকেটে 11টা আইটেম যাবে, এরকম উল্লেখ করে এবং লেখা রয়েছে, ফলে ওই নিয়ে ভাবতে হবে না। এর উপরে আমার একটা ভিডিও আছে এবছরই, যদি দেখে নেন আশা করি আপনার এই প্যাকেটিং সিস্টেম আর স্পেশাল ট্যাগ, অ্যাড্রেস ট্যাগ এই নিয়ে যাবতীয় সব প্রশ্ন ওখান থেকে আপনি পেয়ে যাবেন। আর একটা উদাহরণ দিই, টেন্ডার। টেন্ডার ভোটে ব্যবহার হবে ফর্ম 17B, টেন্ডার ব্যালট পেপার, অ্যারো ক্রস মার্ক, স্ট্যাম্প প্যাড, রিপোর্ট যাবে PS05, 17C, প্রিসাইডিং অফিসারের ডায়েরি, প্যাকেট 3rd প্যাকেট। আমি এই পাতাটাকে বলেছি স্ক্রিনশট নিয়ে দিতে, নিয়ে নিয়েছেন, আমি এটাকে একটু জুম করে দেখিয়েছি, চাইলে এই পাতাটাও নিয়ে নিন স্ক্রিনশট, এই পাতাটাও নিয়ে নিন, ওটাকে একটু জুম করে দেখানো আছে। অর্থাৎ এই পুরো প্রক্রিয়াটা করার জন্য আপনার যে টিম, সেই টিম কিন্তু আপনাকে সহযোগিতা করছে। এবার বলি 17C আপনি কতগুলো করবেন। সব থেকে বেশি করতে হবে 17C, যতজন পোলিং এজেন্ট আছে ততগুলো করলেন, আপনার স্পেশাল বুকলেটে করলেন, আর ইভিএম এর কন্ট্রোল ইউনিটের বাসকে বেঁধে দেওয়ার জন্য একটা করলেন, এছাড়া এক্সট্রা 2টো করলেন। এটাই একমাত্র আপনাকে বেশি করতে হচ্ছে। সব কার্বন পেপার ইউজ করে করুন। যদি দেখেন 4টে 5টা সাধারণত কার্বন পেপার দেয়, তাহলে যদি বাড়িতে কার্বন পেপার পড়ে থাকে তাহলে একটা দুটো নিয়ে যাবেন। 17C বেশি কলম নেই, দুবার কার্বন লাগিয়ে করে নিলেই হয়ে যাবে। অন্যান্য ফর্ম রিপোর্ট কতগুলো করে কপি করবেন এই নিয়ে মাথা ঘামাতে যাবেন না। কোনটা সিল করবেন কোনটা আনসিল করবেন এই নিয়ে মাথা ঘামাতে যাবেন না। যেটা যেটা আপনার রিপোর্ট রিটার্ন লাগছে সেটা সেটা ছিঁড়ে আপনি ছোট খামগুলোতে ভরে সেই খামগুলো আপনি বড় খামে ভরছেন। যে রিপোর্ট লাগেনি সেই রিপোর্ট এখান থেকে ছেঁড়ার দরকার নেই, তার ক্ষেত্রে আপনি খামের উপরে নীল লিখে দিচ্ছেন, ওই ছোট খাম বড় খামে ভরে দিচ্ছেন। সব খামেও কিন্তু আপনাকে ডিস্ট্রিবিউশন মার্ক লাগাতে হচ্ছে। সব রিপোর্ট রিটার্ন ফর্মে এবং খামে আপনাকে আপনার পোলিং স্টেশন নম্বর ও নাম আর বিধানসভার নম্বর ও নাম লিখতে হচ্ছে। এই কাজটাও আপনি আগের দিন করে রাখবেন। আপনি সময় পেলে করবেন, বা অন্য কোনো একজন পোলিং অফিসারকে বলুন, স্যার ম্যাডাম আপনি এটা একটু লিখে রাখুন না আমার সুবিধার জন্য। মুখে মিষ্টি হাসি রেখে বলুন, আপনার কাজ উদ্ধার হয়ে যাবে। ভোটের শেষে বড় খামগুলি হাতের সামনে আনুন। সব প্রক্রিয়া শেষ হয়ে গেছে। 3টে বড় সাদা খাম আপনার 3জন পোলিং অফিসারকে দিয়ে দিন। এক একজন করে বলবে, স্যার ম্যাডাম
এইটা আমাকে দিন, দ্বিতীয় জন বলবে এটা আমাকে দিন, তৃতীয় জনে বলবে আমাকে দিন। এইভাবে এই প্রক্রিয়াটাকে করুন। মনে করুন ফার্স্ট পোলিং অফিসারের কাছে ফার্স্ট প্যাকেট আছে, ওর মধ্যে কালো এনভেলপ যাবে, 17C যাবে। এই যে যাবতীয় জিনিসগুলো যাবে উনি একটা একটা করে আপনার থেকে চাইবেন, আপনি দেখলেন ওটা প্রিপেয়ার্ড হয়ে গেছে, ওনাকে ছিঁড়ে দিলেন, উনি তার ছোট খামে ভরলেন, ভরে বড় খামে ভরে দিলেন। এইভাবে প্রথম 3টে সাদা প্যাকেট তৈরি করলেন। তারপরে হলুদ, ব্রাউন আর নীল প্যাকেট নিয়ে ভাবতে হবে না, উপরে যা যা লেখা আছে সেই ধরে ধরে ভরে দিন। যা পড়ে থাকবে অবশেষে আপনার যে বাকেট বা বাস্ক পাচ্ছেন তার মধ্যে ভরে আরসিতে নিয়ে যাবেন। সম্ভব হলে বাড়ি থেকে একটা ফেভিকলের টিউব নিয়ে যান, আঠা। আরসি দিকে তখন যদি বলে এটা আপনি সিল করেননি কেন, এটা করেননি, আমার মত বলে তখন ওটাকে আঠা লাগিয়ে একটা সিল করে নিন, সম্ভব হলে উপরে একটা গালা দিয়ে দিন। এর বিকল্প আর অন্য কিছু ভাবতে যাবেন না। কোনো একটা সিল করে নিয়ে গেছে, ওখানে যদি সিল খুলতে হয় সে দুঃখ ওই গরমের মধ্যে, আবার বৃষ্টি হলে, এর থেকে কষ্ট করার কিছু থাকবে না। বড় খামগুলোর উপরে লেখা রিপোর্ট বা ফর্মগুলি তৈরি করুন এবং এক একটা করে টিক মার্ক দিন। আর একটা বাঁচার উপায় হচ্ছে আপনার M21, যার 2টো কপি করতে হবে। যেখানে আপনি আরসিতে কি কি জমা দিচ্ছেন তার তথ্য লেখা থাকছে, ওটি আপনি জমা দিয়ে আপনি যে জমা দিয়েছেন তার প্রমাণ হিসাবে রিসিভিং কাউন্টার থেকে আপনাকে সই করে দিচ্ছে আপনি ওনাকে কি কি জমা দিয়েছেন। সেই কপিটা আপনি নিয়ে নেবেন এবং ওর একটা ছবি তুলে আপনার অন্যান্য পোলিং অফিসারদেরকেও দিয়ে দেবেন, আপনার প্রমাণ আপনি এই মালগুলো আরসিতে কিন্তু জমা করেছিলেন। এর উপর একটা ভিডিও আছে, দেখে নেবেন, আশা করি খুব উপকারে লাগবে। ইভিএম সিলিং না করা পর্যন্ত পোলিং এজেন্টদের 17C দেবেন না। ইভিএম পুরো বাস্কবন্দি করেছেন, M21 2 কপি রেডি হয়ে গেছে, তারপরে 17C দিন। ভোট শেষে দরজা বন্ধ করে দিয়ে সবাই বসে এইগুলো তৈরি করুন। 17C যদি পোলিং এজেন্টদের দিয়ে দেন, ওরা চলে গেলে ওদেরকে আর আপনি কোনোটাই যদি ভুলবশত সই ওনাদের না হয়, ওনাদেরকে আর ডেকে সই করাতে পারবেন না। তাই 17C যখন রুম থেকে বেরোবেন আরসির উদ্দেশ্যে তখনই দেবেন। এইভাবে আপনি তৈরি করুন। আর স্পেশাল বুকলেটে আপনার সব থাকছে, স্পেশাল বুকলেটটা আগে তৈরি করার চেষ্টা করুন। যখন আপনাকে পারফোরেটেড বুকলেট তৈরি করতে হবে, এখান থেকে আপনি তখন দেখে দেখে কিন্তু সেইগুলোকেও লিখে ফেলতে পারবেন, কারণ এর মধ্যে আপনার বেশিরভাগ তথ্যই আপনার কাছে থাকছে। আরেকটা প্রশ্ন আসছে, ইসিআই নেট অ্যাপ। ইসিআই নেট অ্যাপ খুব সহজ, খুব সহজ। আমরা অনেক অ্যাপ ব্যবহার করি, তার মতোই এটি একটু তথ্য আপনার দেওয়ার অ্যাপ। সব সময় সঠিক নাম্বারটা ওখানে ইনপুট করার চেষ্টা করবেন, ভুল করার চেষ্টা করবেন না। যদি ভাবেন ইসিআই নেটটাকে আরো সরবরাহ করার জন্য, তাহলে আমার একটি ভিডিও আছে, অবশ্যই দেখে নিন। পুনরায় বলবো স্যার ম্যাডাম আমার চ্যানেল সাবস্ক্রাইব করার দরকার নেই। হ্যাঁ, সাবস্ক্রাইব করলে কি হয়, পরের ভিডিও যখন আমি আপলোড করছি আপনি পেয়ে যাচ্ছেন, কিন্তু ভিডিওটা ভালো লাগলে অন্যের মাঝে শেয়ার করুন, এইটুকু অনুরোধ আমি সবার কাছে রাখি। ভোটের সঙ্গে সম্পর্কযুক্ত কিছু অ্যানেক্সার ফর্ম না আলোচনা করলে একদমই চলে না, সেইগুলি একটু সংক্ষেপে বলে দেব। যেমন অ্যানেক্সার 7 প্রিসাইডিং অফিসারের ডায়েরি। এটা কি আপনার বুথে যত ঘটনা ঘটেছে বা যে ইভিএমের ইউনিটগুলো পেয়েছেন তার সিরিয়াল নম্বর থেকে শুরু করে যাবতীয় যত কিছু, ইভেন আপনার বুথে কে কখন ভিজিট করেছে সেসব লেখার জায়গা, অর্থাৎ একটা ডায়েরি। যেমন আমরা স্কুল লাইফে, কলেজ লাইফে বা এখনও আমরা ডায়েরি লিখি, সেরকম ওই বুথের যাবতীয় ঘটনা থেকে শুরু করে যা যা ঘটেছে সব এই ডায়েরিতে আপনি লিখছেন। দ্বিতীয় বলি ভিজিট সিট। আপনার বুথে সেক্টর অফিসার, রিটার্নিং অফিসার, অবজারভার বা উচ্চতর কোনো পদের কর্মচারী এসছেন ইলেকশনের সঙ্গে যুক্ত, উনি ভিজিট করেছেন, ওনাকে দিয়ে এটা ফিল আপ করিয়ে আপনাকে সই করিয়ে নিতে হচ্ছে। এএসডি ভোটারের লিস্ট আপনি দেখবেন আপনার মেন ভোটার লিস্টের সঙ্গে থাকছে। অ্যাবসেন্ট, শিফটেড, ডুপ্লিকেট কতজন ছিল, তার মধ্যে কতজন করে ভোট দিয়েছেন তার
তথ্য বা রিপোর্ট। এর সাথে আপনাকে ফিল আপ করতে হচ্ছে ইএসডির জন্য এই ফরম্যাটটি, মানে এই ডিক্লারেশনটি। যিনি ভোটার ভোট দিতে এসছেন ইএসডিতে রয়েছে, তাকে এই ডিক্লারেশনটা ফিল আপ করাতে হবে এবং আপনাকে সংগ্রহ করে নির্দিষ্ট খামে ভরে আরসিতে কিন্তু জমা করতে হচ্ছে। এটাই হলো ফর্ম 10, অ্যাপয়েন্টমেন্ট অফ পোলিং এজেন্ট। এখানে পোলিং এজেন্টের সই, তার উপরে দেখবেন ক্যান্ডিডেট বা ইলেকশন এজেন্টের সই থাকছে। এই সইটা ওই যে স্পেসিমেন সিগনেচার তার সঙ্গে মিলিয়ে নিতে হবে। আর এখানে পোলিং এজেন্ট সই করবে আপনার সামনে। অ্যানেক্সার 10, এটা হলো একটা চেক মেমো। সবই ইয়েস নোতে আপনাকে দিতে হচ্ছে। এটা কিন্তু বিভিন্ন পয়েন্ট ধরে ধরে আপনি আগে পড়লেন, পড়ে সেই হিসাবে আপনাকে এটাকে ফিল আপ করতে হচ্ছে। একটা ইম্পর্ট্যান্ট অ্যানেক্সার হচ্ছে 18। অন্ধ বা ইনফার্ম ভোটারদের ক্ষেত্রে যদি সঙ্গী দিয়ে ভোট দেন, তাহলে সঙ্গীর কিন্তু এই ডিক্লারেশনটা ফিল আপ করতে হয়। আর এর পরিপ্রেক্ষিতে আপনাকে একটি রিপোর্ট ফর্ম ফিল আপ করতে হবে। 14A ফর্ম আপনাকে ফিল আপ করতে হয় এর তথ্য বা রিপোর্টটাকে লিখে রাখার জন্য, এবং নির্দিষ্ট খামে ভরে সেটা কিন্তু আরসিতে জমা করতে হচ্ছে। আরেকটি খুব ইম্পর্টেন্ট, সেটা হলো PS05A। এর উপর আমার ভিডিও আছে, ওই আগের অনেক কিছুর উপরেই কিন্তু আমার ভিডিও করা আছে, সেগুলো আপনারা একটু দেখে নিতে পারেন। সুন্দরভাবে প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে এর উপর আমার ভিডিও করা আছে। একটা ইম্পর্টেন্ট রিপোর্ট অ্যানেক্সার 13, যেটা অবজারভার বা আরও স্যার ম্যাডামরা দেখেন। পোলিং স্টেশন নম্বর থেকে শুরু করে কত ভোটার ছিল, কত ভোট হয়েছে, কত পার্সেন্ট ভোট হয়েছে, যাবতীয় তথ্য, এখানে মকপল হয়েছে কি না, এই সব কিছু এই 16 পয়েন্ট রিপোর্টে কিন্তু থাকে। আর আগেই বলেছি ফর্ম M21 অ্যানেক্সার 22, এটা আপনাকে দুটো কপি করতে হচ্ছে, একটা দুটো। এখানে আপনি কটা সিইউ, কটা বিইউ, কী কী পেয়েছেন, কোনগুলো কি জমা দিলেন, সব তথ্য কিন্তু এখানে রয়েছে। এর উপরে একটা ভিডিও আছে, আপনারা দেখে নিলে আশা করি সমস্ত আইডিয়াটা আপনারা পেয়ে যাবেন। যেটুকু না বললেই নয়, সেইটুকু আমি এই ভিডিওটির মধ্যে দিয়ে আপনাদেরকে বলার চেষ্টা করলাম। সবাই ভালো থাকবেন। নমস্কার।